আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত তাইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে অস্থির পেঁয়াজের বাজার, পাইকারি ব্যবসায়ীদের দোষারোপ খুচরা বিক্রেতাদের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইয়ের আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি। বুয়েট ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার শুরু, আসামিদের হ্যান্ডকাফ বা কোমরে দড়ি না পরানোর নির্দেশ। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগুন লেগেছে পেঁয়াজের বাজারে। ভারতের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির খবর গণমাধ্যমে আসার পর হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। আর হঠাৎ পেঁয়াজের এই দাম বৃদ্ধির জন্য একসুরে গণমাধ্যমকে দুষছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন 5 থেকে 6 লাখ টন পেঁয়াজ মজুদ আছে। পেঁয়াজ রপ্তানির উপর ভারতের নিষেধাজ্ঞা জারির খবরটি গণমাধ্যমে চাউর হয় সোমবার সন্ধ্যায়। এতে পেঁয়াজের বাজার অস্থির হতে সময় লাগেনি। অর্থনীতির সূত্র মতে যোগান কমলে দাম বাড়ে, আবার চাহিদা বাড়লেও দাম বাড়ে। ভারতের রপ্তানির নিষেধাজ্ঞায় সরবরাহ কমে যাওয়ার শঙ্কায় হঠাৎ বেড়ে যায় ক্রেতাদের চাহিদা। কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, ক্রেতার চাহিদা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই দাম বাড়ছে। যখন মিডিয়ায় প্রচার হয়েছে যে শুনছে ভারত পেঁয়াজ দেবে নাকি বন্ধ, এদিক আমরা সারাদিন বসে রয়েছি, কোনো কাস্টমার নাই। রাত 9টা পরের তেন রাত 2টে পর্যন্ত করতে এত কাস্টমার আসলো, মানে কাস্টমার জন্য পাবে না, কাস্টমার মহিলা পর্যন্ত চলে আসছে খুচরো মাল দেওয়ার জন্য। আজকে বর্তমান আপনার 85, 88, 90 দেশিটা। আর করস আছে একটা যে ফরিদপুরি করস, ওটা 85 টাকা বিক্রি করতেছে, 86 টাকা বিক্রি করতেছে। যে একদিনে 1 বস্তা বেচবে সে 3 বস্তা 4 বস্তা 5 বস্তা উনেছে। ইন্ডিয়ান বন্ধ হয়ে গেছে, ওরা টিভিতে খবর পাইছে, সাংবাদিক পাওয়ার পরে ওরা বুঝতে পারছে পেঁয়াজের বাজার বাইরে যাব। এখন বর্তমান পাবনা আগে বিক্রি করছে 2100, 2200, আর কাল আজকে আসা মাত্র দাম চাই 3500, 3600। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বাজারে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় সবার মধ্যেই বেশি করে পেঁয়াজ কেনার হিড়িক পড়ে। কালকে কেনা হয়েছে হলো 42 টাকা করে, আজকে হেই পেঁয়াজ যেতেছিল 62 টাকা করে। জি, এসে দেখতেছি বেগতিক অবস্থা, যেটা ছিল মানে দ্বিগুণ দাম বেড়ে গেছে বলতে পারেন। যে এই মিডিয়ার কারণে সবাই এখন জেনে গেল পেঁয়াজের দাম বেড়ে গেছে, এখন সবাই ঝুঁক করে পেঁয়াজ কিনতে আসছে। এটা যদি ফ্ল্যাশ না হইতো, জানাজানি না হতো, তাহলে পেঁয়াজের দামটা এতটা বাড়তো না। সবাই বাসা করে নেমে গেছে যে পেঁয়াজ নেই, হাতা কান লাগিয়ে গেছে। একদিনে 50 টাকার ফেস কিভাবে 80 টাকা 100 টাকা হয়ে যায়, এটা আমাদের সরকার দেখতে হবে। এদিকে হঠাৎ দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজার ও শ্যামবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদের কাছে আগের যে স্টক আছে সে আগের মূল্যে তারা রাখবে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসা বন্ধ হয়েছে, এটা শুনেই তারা সবাই দাম বাড়িয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ অনৈতিক। এর বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করছে এবং বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। তবে দামের ঊর্ধ্বগতি রুখতে 2-3 দিন আগেই 30 টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারত রপ্তানি বন্ধ করায় আবারও অস্থির হয়ে উঠেছে দেশের স্থলবন্দরগুলোর পেঁয়াজের মোকাম। সেখানকার পাইকারি বাজারে 35 টাকা কেজি দরের পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এদিকে চট্টগ্রামেও একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 35 থেকে 40 টাকা। দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। হঠাৎ করে গত সোমবার থেকে ভারত রপ্তানি বন্ধ করায় বিপাকে পড়েছেন হিলি সহ বিভিন্ন স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। ঋণপত্র খোলার পরও পেঁয়াজ না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। মাল কিনছি বা মাল আগে কিনছি, যদি আমাদের 10 দিন বা 15 দিন আগে বলতো যে আমরা এই লোন দেবো, তাহলে তো আমরা পেঁয়াজগুলো কিনতাম না। আমাদের সরকারকে অনুরোধ করতেছি যে আমাদের সরকারের সাথে বসে সমন্বয় করে যে আমাদের যে এলসিগুলো করা আছে এই পেঁয়াজগুলো আমাদেরকে দিক। এদিকে আমদানি বন্ধের খবরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। 35 টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন অঞ্চল থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে যাওয়া ব্যাপারীরাও পড়েছেন
চরম বিপাকে। আমরা তো আসে বিপাকে পড়ে গেছি, পেঁয়াজ লেজা কি করব না করব। হুট করে যদি 65-70 টাকা চায় তা আমাদেরকে ধরবে পিটবে, যদি বেচা কিনা হয়তো ভালো, আর যদি মালটা থাকে গেলে আমরা মরে গেলাম। এক বস্তা ঢাললে 2-3 কেজি থাকে না, পচা বাড়ায়। এলসি বেচ 80 টাকা বেচলেও লাভ হবে না। বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত রপ্তানি বন্ধ করলেও তারা এরই মধ্যে মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলেছেন। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এলসি দেওয়া আছে। বাংলাদেশে যেহেতু দাম কিছুটা বাড়ছে, স্থল বন্দর দিয়ে প্রায় 10,000 মেট্রিক টনের অধিক আমরা এলসি দিয়েছি, যেগুলো মাল ঢোকার অপেক্ষায়। এদিকে সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, লোকসান হওয়ায় ভারতের রপ্তানিকারকরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামেও বেড়েছে পেঁয়াজের দাম। খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। খুচরা ক্রেতাদের অভিযোগ, আড়তে অনেক মজুদ থাকার পরও পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ কম থাকার অজুহাতে দাম বাড়িয়েছে। গতকালকে খাতুনগঞ্জে পেঁয়াজ ছিল 38 টাকা, এখন তো বলতেছে 65 টাকা 70 টাকা। বলে তো 70 টাকা, অনেক দোকানে পেঁয়াজ তাল বলে যে নাই, মাল বেচ হয়ে গেছে, অথচ মাল আর ফুরাইনা আছে। এদিকে সিন্ডিকেটের কথা অস্বীকার করে আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। আমরা বারবার বলে আসছি যে আমরা কোনো অবস্থাতেই ভারতের উপর নির্ভরশীলতা কমাতে হবে। পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করে দেওয়াতে বিদেশেও পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে, যার প্রভাব আমাদের দেশের সাধারণ মানুষকে ভোগান্তি হবে এবং সরকারের সুনাম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। দুপুরে নগরীর চকবাজারের পাইকারি মার্কেটে এই অভিযান চালানো হয়। কুমিল্লায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে না জানিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি আমদানি নিরবিচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানান, বাংলাদেশ শিগগিরই একটি ইতিবাচক ফলের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি জানার পরপরই বাংলাদেশ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করেছেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং G20 এর কাছ থেকে জোরালো সমর্থন কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার F20 ক্লাইমেট সলিউশন উইক উপলক্ষে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সভায় এই সমর্থন চান তিনি। মূল বক্তব্যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সামাল দিতে শক্তিশালী ও গ্রিন মেকানিজম এবং আপহোল্ড সাস্টেইনেবিলিটি সহ 3টি অগ্রাধিকার ইস্যু উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাস্তুচ্যুত অথবা জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থন যোগাতে G20-কে বৃহত্তর দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে। মিয়ানমার থেকে বিতাড়িত 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের কারণে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের চেয়ে এ পরিস্থিতি সম্পর্কে কেউ ভালো জানে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 534 কোটি টাকার 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ভূমিকম্প মোকাবিলায় ঢাকার একটি ম্যাপ তৈরি করতে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, নারী ও বিজ্ঞান শিক্ষার প্রসারে ভৌত অবকাঠামো উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের এপ্রোচ সড়ক প্রশস্ত করা সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে নেওয়া প্রকল্পটি ছাড়া বাকি 3টি প্রকল্পই সংশোধিত প্রকল্প বলেও জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ভাইয়ের আবেদনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 25 সেপ্টেম্বর থেকে পরবর্তী 6 মাসের জন্য এই মেয়াদ বাড়ানো হয়। তবে শর্ত রয়েছে যে তিনি ঢাকায় নিজ বাসায় চিকিৎসা নেবেন। এই সময়ে দেশের বাইরে যেতে পারবেন না।
এর আগে 25 মার্চ প্রথম দফায় 6 মাসের জন্য সাজা স্থগিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে বাসায় যান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আগের শর্তেই বেগম জিয়া সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আবেদন করলে আইন মন্ত্রণালয়ের মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর প্রধানমন্ত্রীর সম্মতিতে মেয়াদ বাড়ানো হয়। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিইউ হত্যার মামলায় চার্জ গঠনের মধ্য দিয়ে 25 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার তারিখ দিয়েছেন 20 সেপ্টেম্বর। আবরার হত্যা মামলায় 25 আসামির 22 জনকে আদালতে হাজির করা হয় মঙ্গলবার দুপুর 12:15টার দিকে। বাকি 3 জন পলাতক। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালত দুপুর 12:05 আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। 22 আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। আসামি পক্ষের আইনজীবীরা আবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির করার সময় মামলার সব আসামিকে হ্যান্ডকাফ খুলে দিতে নির্দেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবীরা বিচার শুরুর তারিখ পেছানোর আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি। বিএনপি দেশকে সাম্প্রদায়িক ভাবধারায় পেছনের দিকে টেনে নিতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের উদ্বোধনের সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দরিদ্র অসহায় রোগী যারা ঢাকা শহরে এসে পয়সা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সামর্থ্য নেই, অথবা জটিল কোনো রোগী যাকে অনেক দূর থেকে চিকিৎসা কাজে আনতে দেরি হয়ে যায়, জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে মোবাইলে আপনি আপনার ঘরে বসেই দূর দূরান্তের যারা রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহে অভ্যন্তরীণের কারণে বড় ধরনের সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব। বড় একটা সংকট সৃষ্টি হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে গৃহে অন্তরীণ হয়ে থাকা। তিনি গণতন্ত্রের নেত্রী, দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তাকে বের করে আনাটা বোধহয় সবচেয়ে বড় প্রয়োজন আছে। আর লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে মিথ্যা মামলা, সেগুলোকে দূর করা। একই সঙ্গে মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, জনগণের মধ্যেও একটা ঐক্য সৃষ্টি করতে হবে। খিচুড়ি রান্না শিখতে নয়, স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেই কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফরের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। মঙ্গলবার তিনি বলেন, সারা দেশে মিড ডে মিল চালু একটি বিশাল কর্মযজ্ঞ, তাই এই ধরনের প্রশিক্ষণে কোনো অপচয় মনে করছেন না তিনি। বিশাল কর্মযজ্ঞ, কারণ আমার 1,40,00,000 শিক্ষার্থীকে আমার 65,620টা প্রাথমিক বিদ্যালয় কিন্তু এই মিড ডে মিল চালু করতে হবে। তাহলে কীভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজমেন্টটাকে দেখার জন্যই কিন্তু আসলে বিভিন্ন দেশে যে সমস্ত উন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশে এই ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থাকে দেখার জন্য এবং আমাদের দেশেও তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি সক্ষমতা অর্জনের জন্য। সুতরাং খিচুড়ি রান্না করার জন্য আমরা কোনো কর্মকর্তা বা আমরা বিদেশে যাচ্ছি না। করোনায় দেশে আরও 43 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 36 জন পুরুষ ও 7 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4,802 জনে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 14,050টি নমুনা পরীক্ষায় 1,724 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 3,41,056 জন। গত 24 ঘন্টায় আরও 2,439 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,45,594 জন। দেশে করোনা শনাক্তের হার 12.27%, সুস্থতার হার 72.01%, মৃত্যুর হার 1.41%। কারাগার থেকে আসামি ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে উড়ো চিঠি ও ফোনের বিষয়ে গোয়েন্দারা তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পর সারা দেশের কারাগারগুলোয় সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে কারাগারগুলোয় কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর জানান, 1 সপ্তাহ আগে ডাকযোগে তার কাছে একটি চিঠি আসে।
ওই চিঠিতে বলা হয় কারাগারে তাদের সঙ্গী সাথীদের তারা ছিনিয়ে নেবে। এরপর শনিবার ফোনেও হুমকি দেওয়া হয়। কোনো জঙ্গি সংগঠন থেকে এই হুমকি দেওয়া হয়েছে, কাদের ছিনিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে সে বিষয়ে কারা অধিদপ্তর বা জেলা প্রশাসন কোনো মন্তব্য করেনি। লালমনিরহাট জেলা কারাগারে বিভিন্ন জায়গায় জেএমবি সহ বেশ কিছু জঙ্গি কারাবন্দী আছে। অন্যদিকে কারাগার থেকে আসামি ছিনিয়ে নেওয়ার হুমকির উড়ো চিঠি ও ফোনকে পাত্তা না দিলেও তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি কারারক্ষীদের দুর্বলতায় আসামি পালানোর প্রেক্ষিতে দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এবার ক্লেমন খেলা সংবাদ। বাফুফে নির্বাচনে এবার যতটুকু উত্তাপ তার সবটুকুই সহসভাপতি পদকে ঘিরে। 4টি পদের জন্য প্রার্থী 8 জন হওয়ায় কঠিন লড়াইয়ের আমেজ। এদের মধ্যে 2 নতুন মুখকে ঘিরে আলোচনা একটু বেশি। এরা হলেন ঘরোয়া ফুটবলে বর্তমানে সবচেয়ে সফল দল বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আতাউর রহমান ভূঁইয়া মানিক। বাফুফের নির্বাচন এবার অনেকটাই নিরুত্তাপ। সভাপতির পদে বাদল রায় সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনের আকর্ষণ আরও কমে গেছে। তবে সহসভাপতির লড়াইয়ে প্রার্থী 8 জন হওয়ায় এই পদেই যতটুকু উত্তাপ ছড়াচ্ছে, সেখানে কঠিন লড়াইয়ের পূর্বাভাস। তবে এই 8 জনের মধ্যে কাজী সালাউদ্দিনের প্যানেলে 2 সহসভাপতি প্রার্থী নতুন মুখ ইমরুল হাসান এবং আতাউর রহমান মানিককে ঘিরে আলোচনা একটু বেশি। তারাও বলেছেন ফুটবল উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার লক্ষ্যেই নির্বাচন করছেন। শেখ রাসেল, শেখ জামাল এবং বসুন্ধরা কিংস এই 3টি বড় ক্লাবকে সরাসরি পৃষ্ঠপোষকতা করে থাকি। এর বাইরেও আরও কিছু ক্লাবকে আমরা অর্থায়ন করে থাকি। আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে ফুটবল নিয়ে। সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম দরকার কাজ করতে গেলে। আসলে সেই চিন্তাভাবনা থেকেই আমরা বিএফএতে নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছে। যেহেতু আমাদের বিভিন্ন বিজনেস হাউসের সাথে আমাদের রিলেশন, নির্বাচনে যদি আমি নাও আসি তবুও ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা করব যে এই ফুটবল অঙ্গনকে আমাদের আরও বিভিন্ন বিজনেস হাউস কর্পোরেট হাউসকে নিয়ে স্পন্সরশিপের মাধ্যমে এই ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাব। বিগত বছরগুলোতে বাফুফেকে ঘিরে যে নেতিবাচক প্রচারণা আছে তার দায় শুধু কাজী সালাউদ্দিনের নয়, বোর্ডের সকলেরই মনে করছেন তারা। এখানে তো মাত্র 21 জনের বোর্ড, আমরা তো আরও অনেক বড় বোর্ড আমরা ডিল করতেছি। আমরা তো যেখানে 64 জনের বোর্ড, কিন্তু আমরা 64 জনের বোর্ডের একজন মেম্বার হয়েও কিন্তু আমরা যখন যুক্তি তর্ক দিয়ে আমার একটা আর্গুমেন্ট আমি তুলে ধরতে পারি, এটা কেউ রিজেক্ট করে না। এখন যদি আমার খোলা যুক্তি দিয়ে আমি কোনো কিছু বলি, সেই যুক্তি যদি রিজেক্ট হয় বোর্ড, এটা তো আমি ঠিক বলতে পারবো না যে এটা কেন রিজেক্ট হবে। নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, আমরা মনে করছি এই যে নির্বাচন উপলক্ষে যারা সম্মানিত ডেলিগেট আছেন তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, তাদের সাথে ভাবের আদান প্রদান হচ্ছে। এর মাধ্যমে আমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছি। যে অভিজ্ঞতা আমাদেরকে আসলে আমরা যদি নির্বাচিত নাও হই, পরবর্তীতে ফুটবলের উন্নয়নে কাজ করতে সহায়তা করবে। নির্বাচিত হলে জেলা ও তৃণমূল ফুটবলে আরও বেশি গুরুত্ব দেয়া এবং বাফুফের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে অস্থির পেঁয়াজের বাজার, পাইকারি ব্যবসায়ীদের দোষারোপ খুচরা বিক্রেতাদের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইয়ের আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি। বুয়েট ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার শুরু, আসামিদের হ্যান্ডকাফ বা কোমরে দড়ি না পরানোর নির্দেশ। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।